স্নায়ুতন্ত্রের রোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপের আশঙ্কাজনক বৃদ্ধি, সরকারি হাসপাতালের সেবার নিম্নমুখী প্রবণতা, ঔষধপত্রের উচ্চমূল্য, মহানগর ও নগর কেন্দ্রিক বিশেষায়িত সেবা, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছানোর ব্যর্থতা, চিকিৎসক ও চিকিৎসা প্রার্থীদের মাঝে সম্পর্ক আস্থার সংকট, বেসরকারি স্বাস্থ্যসেবার উচ্চমূল্য, প্রবীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার চাহিদা বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য বাজেটে অপর্যাপ্ত অর্থ সংস্থান ইত্যাদি বিষয় মানসম্মত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর সাথে বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা, দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা, দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি স্বাস্থ্য বিষয়ক সংস্কারের অগ্রাধিকার বিবেচনা রাখা প্রয়োজন। মানসম্মত মেডিকেল শিক্ষা, স্নাতকোত্তর শিক্ষা ও দেশের জন্য উপযোগী চিকিৎসা গবেষণা, চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, ডায়াগনস্টিক রিপোর্টের বিশ্বাসযোগ্যতা, ঔষধের মূল্য, ইউনানি, কবিরাজি ও হোমিওপ্যাথিক সহ ঐতিহ্যগত সনাতন চিকিৎসা পদ্ধতির প্রস্তাব ইত্যাদি বিষয়েও বিবেচনার অগ্রাধিকার রাখা প্রয়োজন। এইসব বিষয় বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্বাস্থ্য খাত সংস্কারের যে রূপরেখা প্রণয়ন করেছে তার সংক্ষিপ্ত সারসংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করছি। সময় স্বল্পতার জন্য পূর্ণাঙ্গ বিবরণ উপস্থাপন করা সম্ভব হবে না। তো এই প্রস্তাবনা প্রস্তুতকারীদের মধ্যে এখানে যারা উপস্থিত তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সেবা উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংশ্লিষ্টতা ঐতিহাসিক ও ঐতিহ্যগত। 1978 সালে আলমা আভা ঘোষণার স্বাক্ষর দানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবার যে মডেল দেশব্যাপী প্রবর্তন করেছিলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা আধুনিকায়নে সেটাই ছিল যুগান্তকারী প্রথম পদক্ষেপ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমন্বিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধে সক্ষম দৃঢ় একটি নব প্রজন্ম সৃষ্টির পাশাপাশি মাঠ পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করেছিলেন। বিএনপি নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসংক্রামক রোগ ব্যাধির জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, অর্থোপেডিক্স ও পুনর্বাসন হাসপাতাল নিটোর, শিশু হাসপাতাল বারডেম, চিকিৎসা শিক্ষা সম্প্রসারণে বিসিপিএস এর ভিত্তি, ভূমি প্রদান ও রোগ প্রতিরোধ শিক্ষা প্রতিষ্ঠান নিপসম সহ অনেক প্রতিষ্ঠান যেমন সৃষ্টি করেছেন, তেমনি পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার জাতীয় স্নায়ুরোগ ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হাসপাতাল সমূহ অসংখ্য সেবা প্রতিষ্ঠান সংযুক্ত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষে বা দলের সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সাথে সংগতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। 1
প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা যেমন আজও নিশ্চিত হয়নি, তেমনি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাও আজ পরিকল্পিত নয়। আমাদের চিকিৎসা ব্যবস্থা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেনি। সাধারণ জনগোষ্ঠী চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য বিদেশ গমন প্রবণতার এখনও রয়েছে উচ্চ হার। বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অদ্যাবধি সর্বজনীন জনবান্ধব হয়ে ওঠেনি। স্বাস্থ্যসেবা প্রাপ্তি দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার, কথাটির বাস্তব প্রতিফলন আজও প্রত্যাশিত মাত্রায় উপনীত হয়নি। একটি পরিকল্পিত স্বাস্থ্যনীতির অনুপস্থিতি, চিকিৎসা প্রার্থীর সম্পর্ক উন্নয়ন, প্রতিরোধী যে প্রতিকারের চাইতে গুরুত্বপূর্ণ, এই সত্যকে প্রতিষ্ঠা করা এখনো সম্ভব হয়নি। যদিও বাংলাদেশ 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু পরিষেবার বিষয় যদিও বাংলাদেশ 2030 সালের পরিষেবার বিষয় এর অন্তর্ভুক্তির সূচকে 2021 সালে বাংলাদেশ 100-তে পেয়েছিল মাত্র 52। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই সূচকে বাংলাদেশের নিচে ছিল শুধু পাকিস্তান ও আফগানিস্তান। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কাভারেজ আলোকে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার উপরেখায় 26তম ধারায় স্বাস্থ্যখাত সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে 31 দফা, এই ধারায় বলা হয়েছে সবার জন্য স্বাস্থ্য। এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। যুক্ত রাজ্যের যে ন্যাশনাল হেলথ সার্ভিস NHS বা এ জাতীয় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ GDP 5% এর কম হবে না। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্য কর্মীর ব্যবস্থা করা এবং অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা, গবেষণার সুবিধা নিশ্চিত করা হবে। এর রূপরেখা আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে নিম্নলিখিত প্রস্তাবগুলো উপস্থাপন করা হলো। এখানে অনেক পাতা, সব কিছু পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে বলতে চাই যে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আমরা মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আলোচনায় প্রায়শই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড চিকিৎসকদের বিবেচনায় রেখে সকল পরিকল্পনা, নির্দেশনা, নীতিমালা প্রণীত হয়। ফলে দেশে বিদ্যমান প্রচলিত ঐতিহ্যবাহী ট্রেডিশনাল মেডিসিন, ইউনানি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, কবিরাজি চিকিৎসা ব্যবস্থার অস্তিত্ব উপেক্ষিত হচ্ছে। ফলে অতীতের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার অধিকতর উন্নয়ন, আধুনিকায়ন ও বৈজ্ঞানিক করার লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও বিবিধ সহায়তা প্রদান সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে বিগত 15 বছর অনিয়ম এবং তার এখন করণীয় আমাদের এখানে প্রস্তাব হচ্ছে। বিগত আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতে আর্থিক দুর্নীতি, অনিয়ম সহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক পুনর্বিস্তারে প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। অবিচার অন্যায়ের
প্রাবল্যের স্বাস্থ্য খাতের জনগণের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে। ফলে স্বাস্থ্যসেবার জনগণের প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত, সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশমুখিতা সৃষ্টি হয়েছে। চিকিৎসক ও রোগীর সম্পর্কে হয়েছে অবনতি, স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ হয়ে পড়েছে অনিরাপদ। সরকারি স্বাস্থ্যসেবার অধিক ক্ষেত্রে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। এমতো অবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। আমাদের প্রস্তাবের মধ্যে কয়েক মেয়াদের প্রস্তাবনা আছে। স্বল্প মেয়াদী 1 থেকে 3 বছর। এখানে আমরা গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে সেগুলো ইউনিয়ন সাব সেন্টার উন্নয়ন ও পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার গুণমান উন্নয়ন ও কার্যকরী প্রাথমিক রেফারেন্স সেন্টার হিসাবে রূপান্তর, প্রয়োজনীয় বিশেষায়িত সেবা নিশ্চিত করা, পুষ্টিবিদ, পরিকল্পিত পরিবার জনসংখ্যার ব্যবস্থাপনা। জিপি জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ। বিদ্যমান দ্বিতীয় জেলা ও সদর হাসপাতাল এবং তৃতীয় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন, কিডনি, ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসা সহ 24 ঘন্টা হেল্পলাইন, জরুরি সেবা, দুর্ঘটনা পরবর্তী সেবা, দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থা করা, স্বাস্থ্যসেবার সেবায় ন্যায় বিচার, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন, সমাজের প্রতিনিধিকারী ব্যক্তিবর্গ সমন্বয়ে চিকিৎসক ও রোগী সম্পর্ক উন্নয়নের কার্যকর ব্যবস্থাপনা, স্বচ্ছতা, মিডিয়ার যথাযথ এবং ইতিবাচক ব্যবস্থা। এরপরে আছে মধ্যমেয়াদী, এটা 1 থেকে 5 বছর। দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত। এই প্রস্তাবনাগুলো আসলে এই যে বর্তমান যে সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। কারণ এর পরের প্রস্তাবগুলো হচ্ছে 1 থেকে 5 বছর, তারপরে 10 বছর পর্যন্ত। এই পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার তো থাকতে পারে না। কিন্তু আমরা জাতির জন্যে আমরা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, যে প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার, জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। আর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে সরকারে পাঠায়, তাহলে আমরা যে এই প্রস্তাবগুলো পরবর্তী দ্বিতীয় পর্যায় এবং চূড়ান্ত মানে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, এগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাবো। তো এখানে প্রস্তাবনাগুলো এখানে আছে, আসলে ডিটেল বলতে গেলে অনেক সময় লাগবে। এরই মধ্যে আমি জানি যে আপনাদের অনেকটা ধৈর্য, এখানে আসলে আমাদের অনেক কিছু বলার ছিল। তো এই কাগজগুলো আপনারা পাবেন। তা আমাদের অনুরোধ যে আপনারা দয়া করে আমাদের যে মধ্যমেয়াদী সেটা হলো 1 থেকে 5 বছর, দীর্ঘমেয়াদী 10 বছর পর্যন্ত, এই সকল ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাগুলো আপনারা সাধ্যমতো মিডিয়ার মাধ্যমে
জনগণের সামনে আপনারা তুলে ধরবেন। এবং আমাদের প্রত্যাশা হলো যে যদি জনগণ আমাদেরকে সরকারে ভবিষ্যতে আমাদেরকে নির্বাচিত করে, তাহলে এই প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। এটা আমরা করব যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে। হ্যাঁ, এটা বলো। সম্মানিত ভাই ও বোনেরা, সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। এই বিবেচনায় উপস্থাপিত সংস্কার প্রস্তাবটি একটি ধারণাগত কাঠামো, চলমানভাবে মাঠ পর্যায়ে ব্যাপক পর্যালোচনা, অংশীজনের চাহিদা ও বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে যে কোনো সংস্কার প্রস্তাব জনকল্যাণে কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলের মতামতকে পূর্ণমর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের ধৈর্যের জন্য সকলকে ধন্যবাদ। জি, বাংলাদেশে যে কমিউনিটি ক্লিনিক আছে 14,000 কমিউনিটি ক্লিনিক, এই কমিউনিটি ক্লিনিকের যারা প্রধান আছেন গত 5 আগস্টের পর থেকে 7 মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে তারা যোগাযোগ করেছেন। তারা বলেছেন তারা অনেকের স্ত্রীর গহনা বিক্রি করে, বাড়ির গোয়ালের গরু বিক্রি করে তারা তার সংসার চালাচ্ছেন। এই বিষয়ে আপনি কোনো বলছেন কিনা? যেহেতু আপনি বলেছেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম 2001 থেকে 2006, সে সময় এই ক্লিনিক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ক্লিনিক ব্যবস্থা ছিল, কিন্তু সারা দেশের সকল ওয়ার্ডে এটা সম্ভব হয়নি। এবং আমরা সরকারে থাকার সময় যেহেতু আমাদের একটা সীমাবদ্ধতা ছিল যে সারা বাংলাদেশে ডাক্তার কতজন, স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মী কতজন, এর প্রেক্ষাপটে যতটা ক্লিনিক সম্ভব হয়েছে আমরা এটা পরিচালনা করেছি। কিন্তু বর্তমান সরকার কেন বন্ধ রেখেছে এটা তো আমি বলতে পারবো না। তবে এই সরকার যেহেতু স্বল্পকালীন সরকার, এই সরকারের উপরে এটা আমরা নির্ভর করছি যে তারা কি সিদ্ধান্ত নেয়। এবং এটা কিন্তু আমাদের প্রস্তাবনা, সরকার কিন্তু একটি কমিটি করেছে, এই স্বাস্থ্যসেবা সংস্কার কমিটি, তারাও প্রস্তাবনা দেবে এবং পাবলিকলি আমরা আশা করি সরকার সেটা ঘোষণা করবে। আমাদেরটাও আমরা ঘোষণা করলাম এবং এটাও আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে। এবং যেগুলো জনগণের স্বার্থে হবে, আমরা দল হিসাবে এটা এর আগেও বলেছি যে জনগণ যদি আমাদেরকে সরকারে পাঠায় আমরা সেই প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালাবো। না, এটা আমরা এখনো এই মূল্যায়ন করিনি। এই মূল্যায়ন করার জন্য সরকার বিভিন্ন কমিটি করেছে। এই মূল্যায়ন করে তারা যখন রিপোর্ট দিবে তখন হয়তো আমরা সেই ব্যাপারে পর্যালোচনা করব, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা করিনি, নিজেরা করিনি। সরকার করছে বলে আমরা জানি, কিন্তু এটা প্রকাশ করেনি।
হ্যাঁ, গত 15 বছর কেমন এই স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল? আমি বললাম এটা তো সাংবাদিক হিসেবে আপনারাই সবচেয়ে ভালো জানেন। আপনাদের মূল্যায়ন কেমন? না আমাদের মূল্যায়ন, আমরা কি ক্ষমতায়? এই প্রশ্নটা যদি আমরা ক্ষমতায় থাকতাম অবশ্যই এই প্রশ্নটা জবাব আমাদেরকে দিতে হতো। বাট আমরা প্রত্যাশা করি আমরা যারা এই 24 জুলাই আগস্ট আন্দোলন করেছে, প্রাণ দিয়েছে, তাদের জন্য আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা আহত, যে ধরনের আহতই হোক না কেন, আমরা সবসময় দাবি জানিয়ে আসছি সরকারের কাছে যে এই আহতদেরকে যাতে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তা আমরা ঠিক আছে, এটা তো সবটার জবাব আমরা দিতে পারবো না, এই সরকারের কাছে চাইলে আমার মনে হয় ভালো। যদি একটু সংক্ষিপ্ত বলতেন যে জনস্বাস্থ্যের বর্তমান অবস্থা কি? জনস্বাস্থ্য সেবা বর্তমান কোন অবস্থা? বর্তমান অবস্থা মাত্র 6 মাস। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। এখন যে চিকিৎসক এখন নিয়োজিত আছে, ইচ্ছা করলেই তো সরকার কালকে এটা বৃদ্ধি করে ফেলতে পারবে না। এটা বিসিএস এর মাধ্যমে আবার রিক্রুট করতে হবে, নার্স রিক্রুট করতে হবে, স্বাস্থ্যসেবক বিভিন্ন হাসপাতালের কর্মী রিক্রুট করতে হবে। করার পরে আমরা যে প্রাথমিক যে কথাগুলো বলেছি, এই প্রাথমিক বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, সেই জন্য আমরা জোর দিয়েছি আমাদের প্রথম পর্বের ব্যাপার, যেহেতু এই সরকারের সেখানে করার আছে। আমরা আশা করি যে এই দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয়তাকে চিন্তা করে সরকার প্রাথমিক ব্যবস্থা নেবে। স্যার, এদিকে একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আমরা দেখেছি আপনি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, সামনে বিএনপি ক্ষমতা আসলে জনগণের ভোটে, হয়তো আপনি তো অনেক আশা করবেন, আমরা প্রত্যাশা করি আপনি স্বাস্থ্যমন্ত্রী হন বা সে বিষয়ে। কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে যখন যে যার জায়গায় যোগ্য না, শিক্ষককে বানানো হয়েছে ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী, কিংবা শিক্ষককে বানানো হচ্ছে চিকিৎসক, বানানো হচ্ছে শিক্ষামন্ত্রী, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। আপনারা ক্ষমতায় গেলে কি এই ধরনের বিষয়গুলো একটু সংস্কার আসবে কিনা? মন্ত্রী প্রতিমন্ত্রী যোগ্য লোককে যোগ্য জায়গায় যাওয়া উচিত। এটা আপনারা তো জানেন যে জনগণের সরকার যাওয়ার প্রক্রিয়াটা কি। জনগণের কাছে নির্বাচনের জন্য যেতে হয়, পার্টিতে অনেক পরীক্ষা দিয়ে মনোনয়ন পাওয়ার উপযুক্ত হয়, তারপরে আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হয়। জনগণ ভোট দিলে এমপি হয়, এমপিরা যারা হন তারা আবার আমাদের সংবিধান মোতাবেকই আমাদের পার্লামেন্টের কাউন্সিল আছে, সেখানে বসে সরকার দলীয় যারা মেজরিটি হয় তারা মন্ত্রিসভা গঠন করে। এখন আপনার যে প্রশ্নটা, এটা আমার একার পক্ষে এইভাবে আগে থেকে বলা, এটা কিন্তু গণতান্ত্রিক না। চিকিৎসকদের কোনো অভিযোগ ছিল স্যার? স্যার, আমার কিছু প্রশ্ন ছিল। আপনি বলছিলেন যে অনেকে আসলে চিকিৎসার জন্য বিদেশে চলে যায়, তো আমরা তো দেখি যে আসলে সরকারি হাসপাতালে পর্যাপ্ত সেবার যে ব্যবস্থা, সেই জায়গায় রোগী এবং চিকিৎসকদের মধ্যে সম্পর্কের কিছু অবনতি হয়, ভুল চিকিৎসার আমরা তথ্য পাই এবং দেখা যায় আচরণগত সমস্যা, যেটা আসলে মানে এবং দীর্ঘসূত্রিতা, যে রোগের জন্য আমরা যে ট্রিটমেন্ট তাড়াতাড়ি দরকার সেটা আসলে পাওয়া যায় না। এসব ক্ষেত্রে আসলে রোগীদের সুরক্ষায় আপনারা কি করবেন? আসলে আমি যেহেতু পুরাটা পড়তে পারিনি, আমাদের মধ্য যে মেয়াদ, দীর্ঘ মেয়াদে এখানে কিন্তু আমরা পরিষ্কার আমাদের প্রস্তাবনা আছে এবং আমরা কমিটেড যে আমরা প্রথমেই আমি বক্তৃতায় বলেছি যে আমাদের রোগীরা যে বিদেশে যায়, এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠা আমাদের তৈরি করতে হবে। এগুলো করার জন্য আমাদের কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীতে আমাদের এখানে প্রস্তাব আছে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। এবং আমরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001-2006 ক্ষমতায় ছিলাম, এখন যদি আমরা বলতে যাই অনেক বলতে হবে,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে নতুন বেশ কয়েকটি হাসপাতাল করেছেন, যেমন ঢাকাতে, এখানে মুগদা, এখানে এইভাবে বগুড়াতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এইভাবে কিন্তু 5টার উপরে নতুন হাসপাতাল করছে এবং জেলায় জেলায় সব আগের যে আসন ক্ষমতা ছিল শয্যা তার থেকে বৃদ্ধি করেছে, এরকম অনেক এক্সপানশন করেছে। তো এবং তখন কিন্তু যদি আমরা স্ট্যাটিস্টিক্স সেরকম দেওয়ার দরকার হয় ইনশাল্লাহ দেব, যে সেই সময় কিন্তু প্রবণতা, বিদেশে যাওয়ার প্রবণতা রোগীদের কমে গেছিল। আপনারা লক্ষ্য করেন ওই সময়কালে এই দেশে কিন্তু বেসরকারি হাসপাতালগুলো ডেভেলপ করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই আপোলো হাসপাতাল উদ্বোধন করেছে, আমাদের সময় স্কয়ার হাসপাতাল, আমাদের সময় ইউনাইটেড হাসপাতাল। এই যে বেসরকারি হাসপাতালগুলো হয়েছে, এগুলো কিন্তু আমরা সাহস করে করেছিলাম। তখন কিন্তু এ ব্যাপারে কিছুটা প্রতিবাদও ছিল, কিন্তু আমরা সাহস করে করেছি। এইগুলোর দেখা দেখি কিন্তু আরও অনেক বেসরকারি হাসপাতাল হয়েছে। তো আমরা আমাদের চেষ্টা যে নীতি, সেটাতে আমরা অচল আছি। ইনশাল্লাহ যদি সুযোগ পাই, আমরা আবার সেই আদর্শ, আমাদের মূল উদ্দেশ্যগুলো সফল করার চেষ্টা করব, বাস্তবায়ন। অবশ্যই এটা আমি আশা করি যে এই সরকার যে রিপোর্টটা উত্থাপন করবে, এই রিপোর্টে তারা কিন্তু পরিষ্কার বলবে যে কি হয়েছে গত 15 বছর। গত 15 বছর কোন ক্ষেত্রে কি হয় নাই, এটা সাংবাদিক দিক থেকে বেশি কেউ জানে না। আমাদের এটা নতুন করে প্রমাণ করতে হবে না। সরকারি হাসপাতালে চিকিৎসার মান কমে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসকের আচরণের জায়গাটাও না, আসলে আপনি যদি খেয়াল করবেন আমাদের এটা- এই প্রস্তাবের এ- ডিটেইলটাতে আমরা এই সবগুলো অংশটা কথা একটু, বলেছি। আচ্ছা, এই অংশ এখানে এখানে আমি জোরে বলি, স্বাস্থ্য খাতে ন্যায় বিচার, রোগী ও প্রদানকারীর মধ্যে সমতা ভিত্তিক আইনের কথা বলা হয়েছে। আমরা যেটা করতে চাই এখানে বিষয়টাকে কিন্তু আমরা শুধু দেখি না যে আইনই সবকিছু সমাধান করে বা বিচার সবকিছু সমাধান করে। প্রথমত বলা হয়েছে যে এখানে সুরক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে থাকবে, অপরাধযোগ্য একটা অপরাধ হিসেবে এটাকে আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। তবে আইন ও শাস্তি প্রদানই একমাত্র সমাধান নয়, বিবেচনায় জনমত তৈরিতে হাসপাতাল ব্যবস্থাপনায় অংশীজনের অন্তর্ভুক্তির কথা আমরা বলেছি। কমিউনিকেশন স্কিল বাড়বে, চিকিৎসকরা যেন রোগীর সাথে কথা বলবার সময় তাদের আচরণগত যে উন্নয়নের যে জায়গাটা আছে, সেটা স্বাস্থ্য শিক্ষাতে আমরা সেটাকে ইনক্লুড করার কথা বলেছি, যাতে তাদের শিক্ষা গ্রহণের সময় যেন তাদেরকে রোগীর সাথে আচরণগত শিক্ষাটা দেওয়া হয়। আর শিশুকাল থেকে স্কুল, পরিবারের নিয়ম শৃঙ্খলা এবং সহনশীলতার শিক্ষার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাবনার কথা এখানে বলা হয়েছে। এবং যে আইনটা হবে তাতে সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারী সবারই যেন সমতার জায়গা থাকে, সেটাকে দৃষ্টি দেওয়া হবে। ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় আমরা প্রশ্ন তো অনেক আছে, সেক্টরটা এতই বড় যে প্রশ্ন করে শেষ এবং গুরুত্বপূর্ণ, প্রশ্নের অভাব নাই। এখানে একটু আমাদের সদস্য ওনার একটা প্রশ্ন একটা উত্তর দেওয়ার কথা জানতে এসে যে অবস্থা রেখে আসলাম সেটা আমি একটু ছোট করে বলি। আমি 1-6 থেকে একটা জায়গায় পিডি ছিলাম, সেটা ক্যান্সার হাসপাতালে পিডি ছিলাম, এবং সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জিনিসটা তৎকালীন প্রধানমন্ত্রী যেটা চাইছিলাম যে এই দেশে ক্যান্সার চিকিৎসার যদি উন্নত চিকিৎসা হয়, সেটা সর্বজনীন ব্যবস্থা করা, সব ধরনের ব্যবস্থা করা, এবং সেখানে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা। ওই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী উনিও ছিলেন। ওখানে উনি যে কথা বলছিলেন যে আমরা এটাকে নজরদারিতে রাখবো, আমরা তদারকি করবো, কিন্তু আমরা খবরদারি করবো না। দ্যাট মিনস এই হাসপাতাল করেছিল। আপনারা জানেন তার আগ পর্যন্ত বাংলাদেশে সরকারি লেভেলে কোনো লিনিয়ার অ্যাক্সিলারেটর, ক্যান্সার চিকিৎসা মেন যে যন্ত্র লিনিয়ার অ্যাক্সিলারেটর, ওখানে পরপর 4টা লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বসানো হয়েছিল। এবং আমাদের ধারণা ছিল যখন আমরা বন্যের ট্রান্সপ্লান্টেশন করবো, আমরা বিদেশি ডাক্তার থেকে আমাদের ডাক্তারকে আরো অভিজ্ঞতা করে তুলবো। আমি নিজে জার্মানি অনেক ক্ষেত্রে এখন অবস্থা কি হবে যদি আপনি দেখেন, 4টা লাইন অ্যাক্সেসের মধ্যে 4টাই নষ্ট।
সম্পূর্ণ চিকিৎসা বন্ধ। 2 নম্বর কথা, ক্যান্সার ডায়াগনোসিস যে জিনিস দরকার, এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন, সেটাও নষ্ট। এবং আমরা যে যাদেরকে ট্রেনিং করে ব্যারেজ থেকে আনছিলাম তারা কেউই এখন ওখানে নাই। ওদেরকে এমন জায়গায় বদলি করা হয়েছে যে ওরা ওই জায়গা থেকে পদত্যাগ করে। তো সরকারি যে অবস্থা, সবচেয়ে বড় কথা, আমি 2006 সালে 300 বেডের হাসপাতাল করছিলাম এবং 300 বেডের তৎকালীন সরকার এটাকে অনুমোদন দিয়ে এটা পাস করাইছিল। আজকে সেটার সংখ্যা হচ্ছে 500 বেডের হাসপাতাল, কিন্তু ওই 300 বেডের ম্যান পাওয়ার আজও চলতেছে। দ্যাট মিনস তাদের মূল উদ্দেশ্য কি ছিল? তাদের মূল উদ্দেশ্য ক্যান্সার বিভাগটা দিতে না চলে, এই দেশে ক্যান্সার বিভাগটা দিতে চলে। আপনারা দেখেন $10 বিলিয়ন হয়, তাই তো আর যাবে না। এই রোগীগুলো এখানেই চিকিৎসা হবে। আজকে যে বলতেছেন আপনারা যে হার্টের, আজকে কিন্তু হার্টের অনেকেই এদেশে চিকিৎসা করে। আপনারা দেখেন, আমি নিজে এনজিওগ্রাম 4 বার করছি, 4 বার এই দেশে করছি। এটা সৃষ্টি হয়েছে কোথায়? এনআইসিবিটি। এই এনআইসিবিটি সৃষ্টি করছে কে? সেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। অতএব আমরা যখনই ক্ষমতায় ছিল বিএনপি সরকার, তখনই আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের উন্নতি করা যায়, কিভাবে জনগণ থেকে আমরা স্বাস্থ্য সেবাকে দিতে পারবো ভালো মতো, সেটাই আমাদের মূল চেষ্টা ছিল। কিন্তু এই সরকারের মূল চেষ্টাই ছিল যে এইসব জায়গাগুলোকে যদি একটু নষ্ট হয়ে গেলে পার্শ্ববর্তী দেশে আমরা ইজিলি আমাদের লোক করতে। তার জন্য আজকে $10 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে অর্থ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। এটি এমনিতে একটা, আচ্ছা এক সেকেন্ড, এখানে একটা একটু আমি কালাগঞ্জ থেকে এসেছি। 2026 সালে যেটা হবে, বাংলাদেশের ঔষধ শিল্পের প্যাটেন্ট আমাদের কিনে নিতে হবে, যেটা এখন ফ্রিতে আমরা পাই। এটা যখন কিনে নেওয়া যাবে, এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, তখন ঔষধের দাম এখন যেটা $10 সেটা সেখান থেকে 800-900 টাকা হয়ে যাবে, ওনারাই বলেছেন। তো 2026 সাল মানে 25 সালের শেষের দিকে নির্বাচন হয়, 2026 সালে নতুন সরকার গঠন হবে, তখন যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তখন এই চ্যালেঞ্জটা বিএনপিকেই ফেস করতে হবে। এই বিষয়ে আপনাদের প্রস্তুতি আছে? আপনাদের আসলে সবচেয়ে ভালো হতো যদি এই ডিটেলটা যদি পড়া যেত। আচ্ছা, আমরা স্যার একটু যদি করবেন। এখানে আমাদের প্রস্তাবনার মধ্যে যেগুলো আমরা বলতে পারিনি, আমি ক্ষমা চেয়েছি যে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। এখানে আমাদের ঔষধ ও রোগ নির্ণায়ক সুবিধা, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ইউনিট ও প্লান্টের ক্ষমতা সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সরকারি পর্যায়ে প্রয়োজনীয় ঔষধ, আনুষঙ্গিক চিকিৎসা সামগ্রী প্রস্তুতের শতভাগ সক্ষমতা অর্জন, ডায়াগনস্টিক রিপোর্ট বিশ্বাসযোগ্য সাশ্রয় করার লক্ষ্যে সরকারি ডায়াগনস্টিক সুবিধা বৃদ্ধি ও 24 ঘন্টা চালু করার ব্যবস্থা। আগামী 5 বছরের মধ্যে দেশের জন্য প্রয়োজনীয় সকল ঔষধের এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইন্টিগ্রেটেড ইনগ্রেডিয়েন্ট দেশেই উৎপাদনের ব্যবস্থা করা। তারপরে রপ্তানিযোগ্য ঔষধের আইটেম পরিধি বৃদ্ধি, দেশের রপ্তানি ঝুড়িতে সম্ভাবনার তৃতীয় খাত হিসাবে অন্তর্ভুক্তি ও আগামী 5 বছরের মধ্যে এর পরিমাণ $5 বিলিয়ন উন্নীত। এটা যে আমরা এখানে বলছি এটাই না, আমরা যখন ক্ষমতায় ছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমি নির্বাচিত সভাপতি ছিলাম 2003-2004। তো জাতীয় সেখানে যে বিশ্ব সংস্থার যে সমাবেশ সম্মেলন হয়, একটি সম্মেলনে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে, যেহেতু আমি সভাপতি ছিলাম, আমি একটা অ্যাকোমোডেট করে দিয়েছিলাম। তারা একটা লাঞ্চ এবং মন্ত্রীদেরকে আমাদের ফার্মাসি সম্পর্কে, ফার্মাসিউটিক্যাল ক্যাপাবিলিটি সম্পর্কে ইন্ট্রোডিউস করার জন্য এটা ব্যবস্থা করেছিলাম। এবং ইউ উইল বি সারপ্রাইজ যে সেখানে শ্রীলঙ্কার মতো দেশ, তারা জানতো না যে আমরা আমাদের প্রয়োজনের 95% এই বাংলাদেশে
ঔষধ আমরা তৈরি করি, ম্যানুফ্যাকচার করি, এবং আমরা বাংলাদেশ থেকে তখন প্রায় 43টা দেশের মধ্যে দেশে আমরা রপ্তানি করি। এটা শুনে তারা অনেকেই আশ্চর্যজনিত হয়েছে এবং উইল বি সারপ্রাইজ যে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আমার থেকে সেই সময় নিয়ে উনি বাংলাদেশে আসছিল। বাংলাদেশ হওয়ার পর থেকে সৌদি প্রিন্স আসছিল, কিন্তু কোনো মন্ত্রী আসে নাই, একমাত্র স্বাস্থ্যমন্ত্রী আসছিল এবং এসে এখানে ফ্যাক্টরিগুলো পরিদর্শন করে নিজে এখানে অর্ডার দিয়ে গেছে এবং সৌদি আরবে ইম্পোর্ট করা মানে হলো মিডল ইস্ট। ঠিক শ্রীলঙ্কা মিনিস্টার সেখানেই আমার সাথে দেখা করে বলে যে আমি তো সারপ্রাইজ, আমিও জানতাম না। এবার কি তুমি জানো কি যে আমার শ্রীলঙ্কায় একটা ঔষধও আমরা ম্যানুফ্যাকচার করি না, আমরা সব পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনি, কিন্তু আমরা খুব একটা স্যাটিসফাইড না, তো আমি যাইতে পারি কিনা। আমি যে অবশ্যই ইউ আর ওয়েলকাম। শ্রীলঙ্কার মিনিস্টার অফ হেলথ মিনিস্টার বাংলাদেশে আসছিল ওই সময় এবং আমরা আমাদের যে ভালো ভালো ফ্যাক্টরিগুলো আছে এগুলো দেখিয়েছি, দে আর ইমপ্রেসড অ্যান্ড হি অলসো মেড কমিটমেন্ট। ওই ভিজিটেই সে শ্রীলঙ্কার অর্ধেক যে তাদের যে প্রয়োজন ডিমান্ড তা বাংলাদেশে অর্ডার দিয়ে গেছে এবং তারা এত খুশি যে আমরা কম্পিটিটর পেলাম। আসলে তারা ইন্ডিয়া থেকে নিত। তো আমি বললাম যে তোমরা অসন্তুষ্ট কেন ইন্ডিয়া থেকে? বলে যে যখন আমরা সিলেক্ট করি ঔষধ ইনগ্রেডিয়েন্ট এগুলো তো পরীক্ষা করার যন্ত্রপাতি আমাদের কাছে সব ঠিক থাকে, কিন্তু 2 বছর 3 বছর সাপ্লাই করার পরে ওই কোম্পানি তারা অন্য পথে চলে যায়, একটু মানে নকলের দিকে যায়। পরে তারা এটা থেকে তারা আবার চিকিৎসা পরীক্ষা করলে দেখে যে এটা সঠিক নেই, সেই জন্য তারা কম্পিটিটর বানাতে চায় এবং বাংলাদেশ কিন্তু একদম 50% প্রথম বছরই 50% শ্রীলঙ্কার ডিমান্ড এই বাংলাদেশ পূরণ করেছে। এরপরে কিন্তু বাংলাদেশ আরো অনেক আগাইছে যে বিদেশে রপ্তানি করা। আপনারা সিঙ্গাপুর যান, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথের নাম আছে। মাউন্ট এলিজাবেথের যে ঔষধের যে কর্নার আছে ওখানে গেলে দেখা যাবে বাংলাদেশের কর্নার আলাদা। অতএব বাংলাদেশ কিন্তু ঔষধ শিল্পে বিশ্বব্যাপী মোটামুটি প্রশংসিত। এখানে এই শিল্পটাকেও ব্যক্তি স্বার্থে বিগত 15 বছর ব্যক্তি স্বার্থে এটাকে গ্রো করতে দেয়নি। কেন একজন গ্রো করলে এখন একজনের যে এক্সপোর্ট মাল যাচ্ছে আরেকজন গ্রো করলে সেখান থেকে কম্পিটিটর হয়ে যায়, সেই জন্যে দেয়নি। এবং আপনারা জানেন যে সার্বিকভাবে এই বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। ধন্যবাদ।